নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার প্রতিদিনকার মতন আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, বর্তমানে এখন আমাদের এই রাজ্যে খবরের ঘনঘটা, কোনটা ছেড়ে কোনটা নিয়ে আমার এই প্রতিবেদন সাজাবো সেটা ঠিক করতেই প্রায় ভিমড়ি খাওয়ার জোগাড়। তবুও তার মধ্যে থেকেই আজকে আমি যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে মামলা এবং সেই মামলায় যে অন্তর্বর্তী রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী ভূমিকা পালন করলো এবং তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সামনে এসছে, সেটি হচ্ছে ষষ্ঠ পে কমিশন রাজ্য সরকার প্রকাশ করেছে। ওয়েবসাইটে ইতিমধ্যেই সেটি আপলোড করা হয়েছে। সেই বিষয়ে দু চার কথা বলার জন্য। দেখুন, এটা আমরা প্রত্যেকেই জানি, এই রাজ্য সরকার একটা দুর্নীতিগ্রস্ত, স্বচ্ছতা বলে তাদের কোনো বস্তু নেই। যে বস্তুটি তারা মেনে চলেন সেটা হচ্ছে সঠতা। 15ই মে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস সঞ্জয় কারালের বেঞ্চ, সেই বেঞ্চে অন্তর্বর্তী একটি আদেশ দিয়েছিল এই ডিএ মামলার শুনানি চলাকালীন, যে রাজ্য সরকারকে 25% ডিএ অগ্রিম দিয়ে দিতে হবে, বকেয়া ডিএর, এবং তারপরে 4 আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে এই বেঞ্চে। এবং তার সাথে সাথে তারা বলেছিলেন যে এই 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এবং 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের এই ডিভিশন বেঞ্চেই জানাতে হবে যে তারা এই ডিএ সংক্রান্ত বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন এই 25% ডিএ অগ্রিম দেওয়া নিয়ে। রাজ্য সরকার কোনোটিই করল না। আমরা সকলেই বুঝতে পারছিলাম যে রাজ্য সরকারের মতলবটা কি, তারা যে ডিএ দিতে চায় না সে বিষয়ে নিশ্চিত ছিলাম সবাই, কিন্তু কি পদক্ষেপ গ্রহণ করে। অবশেষে একেবারে শেষ দিনে 27 তারিখে যখন এই মামলায় অন্তর্ভুক্ত সমস্ত কর্মচারী সংগঠনের আইনজীবীরা কন্টেম্পট পিটিশন করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং শোনা যাচ্ছে কেউ কেউ ইতিমধ্যেই কন্টেম্পট অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তারই পরে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হলো এই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে। কি বললেন তারা? প্রায় 119 পাতার একটা পিটিশন তারা জমা দিয়েছেন এবং সেখানে আবেদন করেছেন যথারীতি আর কিছুই না, সেটা হচ্ছে তারা নিজেদেরকে প্রায় বলেই দিয়েছেন দেউলিয়া, এবং সেখানে তারা ছত্রে ছত্রে দেখিয়েছেন তাদের কত ব্যয় করতে হয় বিভিন্ন সামাজিক খাতে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে কীরকমভাবে তাদের বরাদ্দ কমিয়েছে। তার সাথে সাথে তারা এটাও পরিষ্কার করে দিয়েছেন যে এই যে ডিএটা অগ্রিম 25% দিতে বলেছেন সুপ্রিম কোর্ট, সেই ডিএটা দেওয়ার জন্য সময় বাড়ানো হোক। কমপক্ষে তারা 6 মাস টাইম চেয়েছেন। এই ডিএটা 25% ডিএ দিতে তাদের 6 মাস টাইম লাগবে। আচ্ছা, যদি 25% ডিএ দিতে 6 মাস টাইম লাগে এবং সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানিতে যদি এই রায় হয় যে ডিএটাকে এক্ষুনি সমস্ত কর্মচারীদেরকে দিয়ে দিতে হবে, বকেয়া যা ডিএ আছে, তাহলে তাদের কতদিন টাইম লাগবে? শুধু তাই নয়, তারা এই কথা বলেছেন আর যদি একান্তই 25% ডিএ দিতেই হয় তাহলে তারা রাজ্য সরকারি কর্মচারীদের নয়, ডিএটা, এই ডিএর অঙ্কটা 25% যে অঙ্কটা দাঁড়ায় সেই অঙ্কটা তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চায়। কারণ হিসেবে তারা বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারী লাখ লাখ কর্মচারী রয়েছেন, একবার যদি তাদেরকে ডিএটা দিয়ে দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে যদি কোর্টের কেসে তারা জয়লাভ করেন তাহলে সেই টাকাটা ফেরত আনতে সমস্যা হবে, প্রচুর কেস কামারি ইত্যাদি বাড়তে পারে। ফলে তারা মনে করেন সুপ্রিম কোর্টের কাছে এই টাকাটা জমা রাখাই ভালো। সুপ্রিম কোর্ট এই মামলার নিষ্পত্তির পরে যা নিষ্পত্তি হবে, যাদের পক্ষে হবে তাদেরকে তারা দিয়ে দিতে পারেন। আসল কথাটা হলো রাজ্য সরকার তার নিজের কর্মচারীদেরই বিশ্বাস করেন না। আচ্ছা, এখানে প্রশ্ন আসে, তারা একদিকে যেমন বলছেন তাদের কাছে টাকা নেই,
টাকা না থাকার জন্য তারা 6 মাস টাইম চাইছেন, আবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছেন যে এই 25% অগ্রিম যে বকেয়া ডিএ দিতে বলা হয়েছে সেই টাকাটা তারা সুপ্রিম কোর্টে জমা রাখবেন। তাহলে তারা কোত্থেকে টাকাটা জমা রাখবেন? এখানে তো তারা নিজেদের কথাকেই কন্ট্রাডিক্ট করছেন। আসলে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ যেরকমভাবেই হোক কিছুটা টাইম সুপ্রিম কোর্টের থেকে নিয়ে নেওয়া, যাতে বাজার থেকে কিছু আরও লোন নেওয়া যায়, যাতে ধীরে ধীরে এই টাইম নিতে নিতে এই করতে করতে নির্বাচনটা চলে আসে। এবং তারা এই তাদের আবেদনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করে দিলেন যে রাজ্য সরকার বা শাসক দল তারা নিশ্চিত নন যে তারা আগামী 26-এ যে ভোট হবে সেই ভোটে তারা জিতে আবার ক্ষমতায় আসবেন। কারণ তারা মনে করছেন এইভাবে যদি টাইম পার করে নির্বাচনের মধ্যে একবার চলে যাওয়া যায়, তারপরে যদি নির্বাচনে পরাজয় হয়ও তাহলে নতুন যে সরকার আসবে তাদের ওপর দায় বর্তাবে এই ডিএটা দেওয়ার। ফলে এগুলো সবই কৌশল, এবং এই যে কৌশল, এই কৌশলগুলো যে তারা প্রয়োগ করছেন সেই কৌশল যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝতে পারবেন না তা নয়। নানান রকম কথা উঠে আসছে। বিচারপতিরা এতদিন ধরে দেখেছেন কীরকমভাবে রাজ্য সরকার একের পর এক ডেট নিয়ে এই মামলাকে ডিলে করেছেন। ফলে তাদের কাছে সম্পূর্ণ বিষয়টাই পরিষ্কার। আইনজীবীরা পরিষ্কার করেই তাদের বক্তব্য ব্যক্ত করছেন। তারা মনে করছেন যে এই এসএলপি সুপ্রিম কোর্টে একেবারেই ধোপে টিকবে না। এমনকি এটাও হতে পারে পরবর্তী শুনানিতে হয়তো এসএলপি শুধু না, এই মূল মামলাটাই খারিজ হয়ে যেতে পারে। আবার এরকমও হতে পারে মূল মামলাটা হয়তো খারিজ হলো না, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হলো 25% নয় 50%ই এখন দিতে হবে অগ্রিম হিসেবে, এবং খুব সংক্ষিপ্ত টাইমের মধ্যে এই সময়টা নির্ধারিত করতে পারেন। কারণ আমরা যদি সুপ্রিম কোর্টের এই যে রায় 15 তারিখে দিয়েছেন অন্তর্বর্তী রায়, সেই রায়ের আগে যে বিচারপতিদের পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ দেখি, তাহলে সেখানে তারা বলেছিলেন প্রথমে কিন্তু 50% বকেয়া ডিএর অগ্রিম বাবদ দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে সরকার যে বারবার করে এটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার নয়, এটা ঐচ্ছিক ব্যাপার। সরকার মনে করলে ডিএ দিতে পারে, না মনে করলে না দিতে পারে। যদি মনে করে যে এই সম্পূর্ণটাই দেওয়ার দরকার নেই, কিছুটা দিয়ে দেওয়া যায়, তাহলে তারা আংশিকভাবেও দিতে পারে। মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এই যে ধারণা, এই ধারণাটাকে একেবারে ভেঙে দিয়েছেন। তারা যদি মনে করতেন ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার নয়, তাহলে কিন্তু তারা এই 25% বকেয়া ডিএর অগ্রিম দেওয়ার জন্য কখনোই আদেশ দিতেন না। তারা সম্পূর্ণ শুনানিটা শুনতেন, শুনে তারপরে তাদের যা রায় সেই রায়টাকে ব্যক্ত করতেন। ফলে এই খেলা কিন্তু জমে গেল, এবং এই 25% ডিএ যে অগ্রিম দেওয়ার কথা বলেছিলেন সুপ্রিম কোর্ট, সেই রায় না মানার ফলে রাজ্য সরকারকে কিন্তু আরও বিপদের মধ্যে পড়তে হতে পারে সুপ্রিম কোর্টে। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। তার পাশাপাশি যেটা উঠে আসছে, ষষ্ঠ বেতন কমিশন। রাজ্য সরকার হাইকোর্টে এই নিয়ে কেস চলছিল, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অমৃতা সিনহার ম্যাডামের বেঞ্চ আদেশ দিয়েছিল এই বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশন, যেটা অভিরূপ সরকারের নেতৃত্বে গঠন করা হয়েছিল এবং তার রিপোর্ট জমা পড়েছে সরকারের কাছে বেশ কিছুদিন আগে, সেই রিপোর্ট প্রকাশ্যে না এনে সরকার নিজের কাছে রেখে দিয়েছিল গোপন আস্তানায়। কেন এটা রেখে দেওয়া হয়েছে এই রিপোর্ট, এটা তো সরকারি কর্মচারীদের অবশ্যই জানা দরকার। সেই আদেশে তিনি পরিষ্কার বলেছিলেন যে 1 জুলাইয়ের মধ্যে সরকারকে এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। হঠাৎ আমরা দেখলাম এই এসএলপি দাখিল করার আগে 25 তারিখেই সরকার কিন্তু এই ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট অভিরূপ সরকার দিয়েছেন সেইটাকে তারা প্রকাশ করেছেন, ওয়েবসাইটে তারা আপলোড করে দিয়েছেন। কি আছে এখানে? এখানে রাজ্য সরকারের যে মনোভাব, সেই মনোভাবটাকেই কিন্তু অভিরূপ সরকার তার রিপোর্টে প্রকাশ করেছেন। তিনি পরিষ্কার বলেছেন রাজ্য সরকারের
কোনো দায় দায়িত্ব নেই, বাধ্যবাধকতা নেই ডিএ দেওয়ার ব্যাপারে। তারা মনে করলে ডিএ দিতে পারেন, তারা মনে করলে নাও দিতে পারেন। অর্থাৎ এই রাজ্য সরকার যেরকমভাবে এই বেতন কমিশনকে, ষষ্ঠ পে কমিশনকে নির্দেশ দিয়েছেন, ঠিক তাদের কথাটাই রিপোর্ট আকারে উল্লেখ করে দিয়েছেন। অথচ এই বেতন কমিশনের সুপারিশ করতে, রিপোর্ট তৈরি করতে প্রায় 30 মাস টাইম লেগেছে। আমরা সকলেই জানি যে কোনো পে কমিশন নির্ধারিত হওয়ার পরে, গঠন হওয়ার পরে 6 মাসের মধ্যে তারা তাদের সুপারিশ রিপোর্ট আকারে সরকারের কাছে দাখিল করেন। অথচ এই অভিরূপ সরকার প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এক্সটেনশন নিয়ে গেছেন। এক্সটেনশন নিয়ে এই বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি মোটা টাকা সরকারের কাছ থেকে হস্তগত করেছেন। যিনি সারাটা জীবন কেন্দ্রীয় সরকারের দপ্তরে চাকরি করলেন, কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে গেলেন, আজকে তিনি বলছেন রাজ্য সরকারের ওকালতি করতে গিয়ে সরকারি কর্মচারীদের ডিএর ওপর কোনো অধিকার নেই। সরকার মনে করলে দিতে পারে, অথবা না মনে করলে নাও দিতে পারে। বুঝুন অবস্থা। এরা এমন একজন সমস্ত অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং নানান রকম ভাবে উৎকোচ ইত্যাদি নিয়ে তাদের গুছিয়ে নিয়েছেন যে তারা সরকারের বক্তব্য ছাড়া, সরকারের ধামাধারি হওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারেন না। তবে এটা সুপারিশ করেছে, সরকার এটা গ্রহণ করলো কি করলো না সেটা এখনো জানা যায়নি। সরকার শুধুমাত্র এই রিপোর্টটাকে আপলোড করেছে। স্বাভাবিকভাবেই এই রিপোর্টকে গ্রহণ করার জন্য মন্ত্রিসভায় এই রিপোর্টকে পেশ করতে হয় এবং মন্ত্রিসভার অনুমোদন নিয়েই এই রিপোর্টকে গ্রহণ করতে হয়। ফলে শুধুমাত্র রিপোর্ট বেরিয়েছে, রিপোর্ট প্রকাশ হয়েছে, সেইটার ওপরেই এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। আমার যেটুকুনি ধারণা, এই সরকার তড়িঘড়িভাবে ষষ্ঠ বেতন কমিশন সেইটার যে রিপোর্ট, সেই রিপোর্টকে অনুমোদন করা বা গ্রহণ করার কোনো উদ্যোগ নেবেন। তারা বরং অপেক্ষায় থাকবেন সুপ্রিম কোর্টে তারা যে এসএলপি করেছেন তার কি ফলাফল আসে, এবং সর্বোপরি 4 অগাস্ট যে মূল মামলাটি ডিএর আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, সেখানে কোর্ট কি বলে। ফলে অবশ্যই আমাদের নজর থাকবে এই সততার সরকার সততা করে আর কতদিন রাজ্য সরকারি কর্মীদের এবং একটা বড় অংশের পেনশনভোগী যারা রয়েছেন তাদেরকে দুর্ভোগের মধ্যে রাখেন। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।